তখন আমি স্যারকে খালি একটাই কথা বলতে থাকি যে স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না, আমি মরে যাব, এরকম করবেন না প্লিজ, আমি আর পারছি না স্যার, আপনারটা অনেক বড়, আমার ফেটে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার। ফেরদৌসের আমার কোন কথাই শুনল না, আমার উপরে উঠে পড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার গল্প শুনে বেশ ভালোই আছো। কিন্তু আমি ভালো থাকতে পারছি না, কারণ তোমরা আমাকে একটুও ভালোবাসো না, আমার ভিডিওতে একটুও লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট কিছুই বাড়ছে না। আমি তো তোমাদের সবাইকে ভালোই বাসি, দেখি তোমরা আমাকে কবে থেকে ভালোবাসবে। বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আরেকটা ভালো কমেন্ট করে দাও, যে খুব ভালো কমেন্ট করবে তাকে আমি আমার নাম্বার দেব। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে এবারে ঘটনাটা বলি। আমার নাম প্রিয়া, আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়িতে আমার বাবা মা, ভাই এবং আমি, তাকে আমাদের লাইফ খুবই ভালোই কাটছিল। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমার মা একজন হাউসওয়াইফ, আমার ভাই কলেজে পড়ে ফার্স্ট ইয়ার এবং আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়িতে আমাকে সবাই ভালোবাসে, আমিও আমার বাড়ির লোকেদের খুব ভালোবাসি। আমি যখন ক্লাস 10-এ উঠি তখন মাধ্যমিক পরীক্ষায় থাকার দরুন আমার মা আমায় 10-এ ওঠার সঙ্গে সঙ্গে এটা প্রাইভেট ইংলিশ টিচারের কাছে ভর্তি করিয়ে দেয়, কারণ আমি ইংলিশে একটু বেশি কাঁচা ছিলাম। তাই বাকি সাবজেক্ট আমি অন্য আরেকটা শেয়ার, যার কাছে আমি ছোটবেলা থেকে করি, তার কাছে পড়তাম। আমার সেই স্যারের কাছে প্রতিদিনের ক্লাস থাকত সন্ধ্যের দিকে, কিন্তু যেহেতু আমরা উঁচু ক্লাসে উঠে গেছি তাই সবাই কিছু কিছু সাবজেক্ট অন্য স্যার কাছে পড়ছে। সাধারণত প্রাইভেট টিচাররা সন্ধেবেলায় পড়াতে পছন্দ করে, তাই আমরা সবাই মিলে সেই স্যারকে বলে রেগুলার টিউশনের ক্লাসটা আমরা সকালে করিয়াছিলাম। সেই স্যার রাজি হয়ে গেছিল, তো আমরা সকালে পড়তে যেতাম, বাকি সব ছাপছে এবং ইংলিশ সাবজেক্টটা আমি করতে যেতাম সেই চ্যাপ্টারটা নতুন স্যারের কাছে। সেই স্যার আমায় হপ্তায় 3 দিন পড়াতো, রবি, মঙ্গল আর শুক্রবার। তো আমার লাইফ এরকম ভাবেই চলতে থাকে। আগে থেকেই বলে রাখি বন্ধুরা, আমার কোন রকম বয়ফ্রেন্ড নেই, আর আগেও ছিল না, তাই কোন রকম ভালোবাসার কথা আমি জানি না। যেমন ভালোবাসা বলছি বুঝে নাও, যে সব ভালোবাসা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা করে থাকে সাধারণত, ওইসব ভালোবাসার বোন আমার কোন অভিজ্ঞতা নেই। কিন্তু কোনটা ভালো টাচ আর কোনটা খারাপ টাচ সেটার ব্যাপারে আমার মা আমাকে শিখিয়েছে, তাই আমি এই ম্যাটারে কিছু কিছু জানি। তো আমি ছোটবেলা থেকে একটা স্যারের কাছে পড়ে আসছি, স্যারেরা কেমন হয় সেই ব্যাপারে আমার একটু হলেও আইডিয়া আছে। কিন্তু যেদিন থেকে আমি এই নতুন স্যারের কাছে ভর্তি চাচ্ছি, তার আচরণটা একটু অদ্ভুত। আমি তার বাড়িতে পড়তে যেতাম, তার বাড়িতে তিনি ছাড়া আর কেউ থাকত না, পুরো ঘরে আমরা একাই থাকতাম। তিনি যখন আমাকে পড়াতেন তখন খালি আমার পাশে এসে বসার আর আমাকে টাচ করার সুযোগ নিতেন। এটা আমার মনে হচ্ছিল কিছুদিন ধরে, তো আমি স্যারকে তো সেরকম পাত্তা দিতাম না। স্যার ওরকম কিছু করার জন্য ট্রাই তো করত, খালি টাচ করার ট্রাই করত, এটা সেটা করার ট্রাই করত, কিন্তু আমি স্যারকে কোন দেখতে কোন রকম সুযোগ দিচ্ছিলাম না। এরকমই চলতে থাকে আমাদের মধ্যে। আমি হপ্তায় 3 দিন সেই স্যারের কাছে পড়তে যেতাম, আর আমাকে ছেড়ে এই আচরণ সহ্য করতে হতো। আমি একদিন ঠিক করলাম মাকে এইটার ব্যাপারে বলবো, সে রকম মাফিক আমি পড়াশোনা করে আসার পরে মাকে একান্তে ডেকে সেই কথাটা বললাম। আমার মা সেই কথাটা শুনল এবং আমার উপরে সন্দেহ করল যে তোর পড়তে যেতে ভালো লাগে না, তাই তুই এইরকম কথা বলছিস, স্যারেরা কোনোদিন এরকম করতে পারে না। আমার মা পুরো দোষটা আমার ঘাড়ে পড়ল যে আমি নাকি পড়তে ভালো লাগে না বলে স্যারের ব্যাপারে এরকম কথা বলছি। তারপরে আমি আর কি করব বলো বন্ধুরা, এরকমই চলতে থাকল। এমন সময় একদিন আমি পড়তে বেরিয়েছি, সেই টাইমে বর্ষাকাল ছিল এবং জোরে বৃষ্টি এসে গেছিল। তখন আমি সাইকেল নিয়েছিলাম, আর কোথাও দাঁড়াতে জায়গা না পেয়ে আমি পুরো ভিজে গেছিলাম। আমি ভাবলাম স্যারের বাড়ি পৌঁছে স্যারকে বলবো যে স্যার আমি ভিজে গেছি, আজকে চলে যাচ্ছি। কিন্তু স্যারের বাড়ি যখন পৌঁছায় তখন দেখি বৃষ্টিটা আরও জোরে এসে গেছিল। ছেড়ে দরজাটা নক করতেই শেয়ার দরজাটা খুলল এবং আমার দিকে তাকিয়ে রইল। বৃষ্টিতে আমি একটা সাদা কালারের চুড়িদার পরে গেছিলাম, যেটা পুরো জলে ভিজে আমার গায়ের সাথে চেপে আটকে গেছিল। স্যার আমার দিকে হাঁ করেই তাকিয়ে রইল। আমি স্যারকে বললাম, স্যার আমি আজকে আসছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি।
স্যারের তখন ঘোর কাটল, সে তখন বলল এত জোরে বৃষ্টি এসে গেছে, তুমি এখন কোথায় যাবে? আমি স্যারকে বললাম যে স্যার আমিও তো পুরো ভিজে গেছি, এই ভিজে গায়ে থাকলে আমারও তো শরীর খারাপ করবে, তাই আমি ভিজে ভিজে চলে যাচ্ছি। স্যার বলল না না, তোমাকে আর যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি দেখছি তোমার যদি কিছু জামা কাপড়ের ব্যবস্থা করা যায়। আমিও দেখলাম বাইরে জোরে বৃষ্টি পড়ছে, আর এত বৃষ্টিতে আমার যাওয়াটাও একটা দুর্ঘটনাও হতে পারে, তাই ভাবলাম ঠিক আছে যদি স্যার জামাকাপড় দেয় তাহলে দেখি, বলে আমাকে স্যার যেই ঘরে পড়ার আমি সেই ঘরে গিয়ে বসলাম। স্যার একটা টাওয়াল এনে দিল, বলল এটা নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জামা কাপড় আনছি। আমি স্যারের হাত থেকে টাওয়ালটা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছি, তখন দেখি স্যার আমার পিছনের দিকে তাকিয়েই আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কি করব বন্ধুরা? আমি ওই অবস্থাতেই স্যারের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাথরুমে ঢুকলাম এবং ড্রেসটা চেঞ্জ করে টাওয়ারটা পরেই বাইরে বেরোলাম। টাওয়ালটা অতটাও ছোট নয়, একটা নর্মাল টাওয়ার যেমন হয়, আমার বুক থেকে কোমরের একটু নিচে পর্যন্ত ছিল টাওয়ারটা, সেই টাওয়ালটা পরেই বাধ্য হয়ে বাইরে বের হতে হলো। ভিতরের সব ভিজে গেছে, আমি খুলে রেখে দিয়েছি আর শুধু টাওয়াল পরেই বাইরে বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম স্যার হয়তো অন্য রুমে গেছে আমার জন্য ড্রেস আনতে, কিন্তু না, স্যার ওইখানেই বসেছিল। আমি বাথরুম থেকে বাইরে বের হতে স্যার আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল, আমার খোলা কাঁধের দিকে, খোলার পায়ের দিকে তাকিয়ে রইল। এইভাবেই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি স্যারকে বললাম স্যার আমার জন্য একটা ড্রেস আনবেন। বললেন কি হলো, ড্রেসটা নিয়ে আসুন। স্যার তখন বলল আমায় যে তোমার ড্রেসটা আমি আনার জন্য বলেছি পাশের বাড়ির একজনকে, সে বলল কিছুক্ষণ পর দিয়ে যাচ্ছে, তুমি এক কাজ কর এইভাবেই পরে নাও, তারপরে যখন সে ড্রেসটা দিয়ে যাবে তখন পরে নেবে। আমি তো আমতা আমতা করে কিছু বলতে চাইলাম, কিন্তু স্যার আমাকে আর কিছু বলার সুযোগ দিল না, সে আমার ব্যাগটা নিয়ে বসে পড়ল বইটা খুলে। আমি তো বন্ধুরা বসতে পারছি না স্যারের সামনে, বসলেই সব দেখা যাবে, তাও স্যার আমার হাত ধরে টেনে আমাকে তার পাশে বসিয়ে দিল, আমার খোলা পায়ের সাথে তার পা স্পর্শ হচ্ছে। এইভাবে বসেই স্যার আমাকে পড়াতে থাকলো আর আমার দিকে তাকাতে থাকলো। আমার যে কি লজ্জা লাগছে তোমাদের কি বলবো বন্ধুরা। আর স্যারের চোখ দিয়ে তো লালসা ঝরিয়ে পড়ছে। তো স্যার এইভাবেই পড়াতে পড়াতে আমার পায়ের উপরে হাত বোলাতে চালু করে, তখন আমি বিরক্ত হয়ে স্যারকে বলি স্যার হাতটা সরিয়ে দিন, আমার সুরসুরি লাগছে। কিন্তু স্যার আমার কোন কথাই শোনে না, আমাকে পড়াতে পড়াতে সে আমার পায়ের উপরে হাত বোলাতেই থাকে। স্যারের এরকম কীর্তিকলাপ দেখতে দেখতে পড়ার দিক থেকে আমার মন সরে যায়। তখন স্যার বুঝতে পেরে যায় এবং স্যার আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে তুমি পড়ার দিকে ধ্যান দিচ্ছ কিনা। আমি চমকে গিয়ে বলে উঠি হ্যাঁ স্যার, আমি পড়ার দিকে ধ্যান দিচ্ছি। স্যার বলল আচ্ছা তুমি পড়ার দিকে ধ্যান দিচ্ছ, তাহলে বল আমি একটা কোশ্চেন করছি সেইটার উত্তর দাও। তখন স্যার আমাকে একটা কঠিন কোশ্চেন করল, হয়তো সে আর কিছুক্ষণ আগে এটাই পড়াচ্ছিল, কিন্তু আমি তো সেদিকে ধ্যান দিইনি। আমি সেটা পড়ার উত্তর দিতে পারলাম না, তো স্যার আমায় বকাঝকা করতে লাগলো এবং আমাকে বলতে থাকলো দাঁড়াও আমি তোমার বাড়ির লোককে ফোন করছি, বলছি যে তোমার পড়ার দিকে ধ্যান নেই। আমি দেখলাম কিছুদিন আগেই মাকে সেই কথাটা বলেছি, এখন যদি স্যার মাকে আমার ব্যাপারে কমপ্লেন করেন তাহলে মা সেটাকে সত্যি ভেবে বসে থাকবে এবং আমাকে মুখ করবে এবং বাবাকে বলে মারও খাওয়াবে। তাই আমি স্যারকে বলতে থাকলাম স্যার প্লিজ আমার বাড়ির লোককে বলবেন না, আর কোনোদিন হবে না স্যার, প্লিজ আমার বাড়ির লোককে বলবেন না। কিন্তু স্যার আমার কোন কথাই শুনল না, স্যার অন্য ঘরে চলে গেল তার ফোনটা আনতে। ফোনটা নিয়ে এসে আবার আমার পাশেই বসে আমার মায়ের নাম্বারটা খুঁজতে থাকলো। আমি স্যারের পায়ে ধরে বলতে থাকলাম স্যার প্লিজ বলবেন না আমার বাড়িতে, স্যার আমার কোন কথাই শুনল না। স্যার আমার মাকে ফোন লাগিয়ে দিল, আমার মা ফোনটা রিসিভ করল। স্যার বলল যে আপনি এখন ফাঁকা আছেন, আপনার সাথে একটু কথা ছিল। আমার মা কি বলল ওদিক দিয়ে আমি শুনতে পেলাম না। স্যার তখন মাকে বলতে থাকলো যে এই এত ভিজে পড়তে এসেছে, এই পুরো ভিজে গেছে, আমি একে চেঞ্জ করার জন্য জামা কাপড় দিয়েছি, কিন্তু এত বৃষ্টিতে আমি একে কিভাবে ছাড়ি বলুন, আপনারা কি কেউ আত্মহত করতে পারবেন? তখন আমার মা বলে না, ওর বাবা বাইরে গেছে, ওর বাবা এখনও এসে পৌঁছাতে পারেনি, বলল হয়তো আজকে আসতে পারবে না, আমি তো বাড়িতে একা, ওর দাদা ওকে বাড়ি থেকে পাঠাতে পারছি না, তাই কি করব বলুন তো। তখন স্যার বলল যে আমার ঘরে তো এখানে দুটো রুম আছে, তো তাহলে আজকে একটা রুমে থেকে যাক, ওর বাবা এলে বলবেন এসে নিয়ে যেতে।
আর আপনিও একবার দেখা করবেন আমার সাথে, এর পড়াশোনার ব্যাপারে কিছু কথা বলার আছে। যখন স্যার এই কথাটা বলে তখন আমি ঘাবড়ে যাই, আর এই কথাটা বলার পরে স্যার বলল আচ্ছা ঠিক আছে রাখছি, অসুবিধা হলে ফোন করব বলে স্যার ফোনটা কেটে দেয়। তখন স্যার আমাকে বলে যে কি করব, তোমার মাকে বলবো, তোমার বাড়ির লোককে বলবো না বল আমায়। আমি বললাম স্যার প্লিজ বলবেন না, বাড়ির লোক আমাকে মেরে ফেলবে। তখন স্যার বলতে লাগলো এইভাবে তো তোমায় ছেড়ে দেয়া যাবে না, তোমাকে তো কিছু না কিছু পানিশমেন্ট পেতেই হবে। আমি তখন স্যারকে বললাম ঠিক আছে স্যার আপনি আমাকে পানিশমেন্ট দিয়ে দিন, কিন্তু প্লিজ বাড়িতে বলবেন না, কারণ আমি তো জানি ভালো করেই মাকে একবার বলার জন্য ট্রাই করেছি, আমার মা তো কিছু কথা বিশ্বাসই করেনি, তার উপরে যদি এসব কথা শোনে আমার মা আমাকেই দোষী ভাববে, তাই বাধ্য হয়েছে আর কে এই কথাটাই বলতে হলো যে আমায় পানিশমেন্ট দিন। এতক্ষণ আমাকে বলল আমার পানিশমেন্ট কিন্তু অতটাও সোজা হয় না, তুমি নতুন দেখেছ তো তাই তুমি জানো না। আমি বললাম স্যার আচ্ছা ঠিক আছে আপনি বলুন কি পানিশমেন্ট দেবেন আমায়। স্যার তখন আমাকে বলল আমি যেটা বলবো তোমায় সেটাই করতে হবে। আমি বাধ্য মেয়ের মতো স্যারকে বললাম আচ্ছা ঠিক আছে স্যার বলুন কি করতে হবে আমায়। এতক্ষণ আমায় বলল তুমি আগে উঠে দাঁড়াও, আমি তখন দাঁড়িয়ে রইলাম। স্যার আমার পায়ে হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়ালো এবং আমার কাঁধে হাত রাখল, দুহাত দিয়ে দু কাঁধে হাত বোলাতে থাকল। আমি তখন স্যারকে বললাম স্যার আমায় কি পানিশমেন্ট দেবেন বলুন কি করতে হবে আমায়। স্যার তখন বলল টাওয়ালটা খুলে ফেলো। আমি তো বন্ধুরা চমকে উঠলাম, স্যারকে বললাম স্যার এটা কি বলছেন আপনি, এটা কি করে হয়। স্যার আমাকে বলল তুমি এক্ষুনি আমাকে বলেছ আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে, আজ যদি আমার পানিশমেন্ট না পেতে চাও তাহলে বল, আমি তোমার বাড়ির লোককে এক্ষুনি ফোন করছি। আমি বললাম স্যার এটা কি বলছেন, এরকম কিছু করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে। স্যার বলল তাহলে আমি তোমার বাড়ির লোককে ফোন করছি। ভুল যখন তুমি করেছ সাজা তো তোমায় পেতেই হবে। আমার কাছে আর কোন রাস্তা না থাকায় বন্ধুরা আমাকে বাধ্য হয়ে টাওয়ারটা খুলে স্যারের সামনেই দাঁড়াতে বল। আমি হাত দিয়ে ঢাকার চেষ্টা করলাম কিন্তু হাত দিয়ে ডাকার মতো জিনিস তো আমার নয়, তাই স্যারের সামনে বস্ত্রহীনভাবেই আমায় দাঁড়িয়ে থাকতে হলো। সে আর আমার শরীরটাকে নিয়ে ছেলে খেলা করতে লাগল। প্রায় 1 ঘন্টার উপর ধরে স্যার আমার পুরো শরীরটাকে চটকাতে লাগল এবং গন্ধ শুকতে লাগল আমার শরীরের। আমার শরীরেও একটা উত্তেজনা কাজ করতে লাগল। সত্যি কথা বলছি বন্ধুরা তখন আমার দারুণ লাগছিল, এরকম অনুভূতি আগে কোনোদিন হয়নি তো তাই। তারপর স্যার আমাকে উঠিয়ে নিয়ে তার বেডরুমে নিয়ে গিয়ে তার বিছানায় ঝুলিয়ে দিল এবং সে তার পরনের জামাকাপড় খুলতে লাগল। আমি স্যারকে বললাম স্যার এটা কি করছেন, এরকম করলে তো বাড়াবাড়ি হয়ে যাবে, আমি কারোর কাছে আর মুখ দেখাতে পারবো না। সে তখন বলল চুপ করে থাকো, এটা তোমার পানিশমেন্ট চলছে, এখানে তোমার কথা বলার কোন প্রয়োজন নেই, যেটা পানিশমেন্ট করছিস সেটা চুপ করে দেখো তাহলে নেক্সট দিন থেকে তুমি আর এই ভুলটা করবে না। বলে স্যার নিজের জামা কাপড় খুলে নিজের মোবাইলটা ক্যামেরা অন করে ভিডিওটা চালু করে সামনে একটা টেবিলে রেখে দেয়, আমার অজান্তেই আমি সেটা বুঝতে পারিনি। এবং সে আমার কাছে চলে আসে বিছানার মধ্যে আবার আমার শরীরটাকে নিয়ে চটকাতে চালু করে। আস্তে আস্তে ব্যাপারগুলো আমারও ভালো লাগতে চালু করে, তারপরে সে আমাকে শুইয়ে ভালোবাসা দিতে থাকে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার কোনোরকম বয়ফ্রেন্ড ছিল না এবং আমার কোনোরকম ভালোবাসার এক্সপিরিয়েন্সও নেই, তাই স্যারের ভালোবাসাটা নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সেই রাতে স্যার আমাকে সারা রাতে যে কতবার ভালোবাসা দিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু স্যার যখন ভালোবাসছিল তখন আমি স্যারকে খালি একটাই কথা বলতে থাকি যে স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না, আমি মরে যাব, এরকম করবেন না প্লিজ, আমি আর পারছি না স্যার, আপনারটা অনেক বড়, আমার ফেটে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার। ফেরদৌসের আমার কোন কথাই শুনল না, আমার উপরে উঠে পড়ে এবং যেহেতু আমরা দুজনেই বস্ত্রহীন ছিলাম তাই স্যারের কোনোরকম বাধা হচ্ছিল না, স্যার আমাকে জোরে জোরে ভালবাসতেই থাকলো আর আমি কাটা মুরগির মতো পুরো বিছানায় ছটফট ছটফট করতে লাগল। স্যার আমাকে সন্ধে 9টা থেকে ভোর 4টে অবধি ভালোবেসে গেল আর আমি স্যারের কাছে শুধু কেঁদে কেঁদে হাত জোর করে বলতে থাকলাম সে আমায় ছেড়ে দিন স্যার, আমায় ছেড়ে দিন। তারপরে স্যার আমায় ছেড়ে দিয়ে ভোর 4টের সময় আমাকে জড়িয়ে ধরে ওই বিছানায় শুয়ে পড়ল।
আমিও এত ক্লান্ত হয়ে পড়লাম বন্ধুরা যে আমার নড়াচড়ার ক্ষমতা রইল না, তো আমিও স্যারের বুকে মুখ গুজে ঘুমাতেই থাকলাম। সকালে উঠে দেখি বাইরে ওয়েদার ঠিক হয়ে গেছে। আমি হাঁটতে পারছি না, খড়িয়ে খড়িয়ে হেঁটে হেঁটে আমি বাথরুমে গিয়ে বাথরুম করে ফ্রেশ হয়ে আমি আমার নিজের ওই জামা কাপড়টাই পরে নিলাম। ততক্ষণে সে আরও উঠে পড়েছে। স্যার আমাকে বলল জামা কাপড় পরে নিলে যে কোথায় যাচ্ছ? আমি বললাম স্যার বাড়ি যাচ্ছি। স্যার বলল এই সব কথা যেন ভুলেও কাউকে বলবে না, কাউকে বললে কিন্তু আরও পানিশমেন্ট আছে তোমার কপালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাউকে বলবো না। স্যার বলল একটু বসো বলে সে আর আমাকে একটা ওষুধ খাওয়ালো এবং চা করে আনলো। আমাকে বলল চুপচাপ চা খেয়ে নাও। খেয়ে নেওয়ার পরে বাড়ি চলে যাবে। আমি ওষুধ এবং চাটা খাওয়ার পরে আমার ব্যথাটা একটু কম লাগছিল, তার কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে যাই। বাড়ি যেতে খুবই কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে যাও মাফ করে আমি বাড়ি পৌঁছায়। বাড়িতে গিয়ে সব কিছুই দেখি সব ঠিক আছে। আসলে যা ঝড় গেছে তো সেটা সারারাত ধরে আমার উপর দিয়ে গেছে। আমিও বাড়িতে গিয়ে আর কাউকে কিছু বললাম না, কারণ আমার বাড়িতে তো আর কেউ শুনবে না, বিশ্বাস করবে না এই সব কথা। তাই আমি চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং কিছুক্ষণ পর উঠে স্কুলেও চলে গেল। স্কুল থেকে বাড়িতে এসে নর্মালি আজকে টিউশন নেই, তাই বাড়ির কাজগুলো করতে থাকলাম আর ভাবতে থাকলাম পরের দিন আবার আমাকে সেই স্যারের কাছেই টিউশনে যেতে হবে। আমি ভাবছিলাম যাব কিনা। পরের দিন টিউশনে যাওয়ার টাইম এসে গেল। আমি শরীর খারাপের বাহানা করে বাড়িতে বসে রয়েছিলাম, কিন্তু আমার মা কোন কথাই আমার শুনল না। আমার বাবাকে ডেকে বলল যে ও পড়তে না যাওয়ার জন্যই এরকম করছে, তুমি এক কাজ করো, যাও গিয়ে পড়তে দিয়ে এসো। তখন আমি আর কি করব, বাবার সাথে বেরিয়ে গেলাম। বাবা গিয়ে স্যারের কাছে ছেড়ে দিয়ে এলো এবং স্যারকে জিজ্ঞাসা করল পড়াশোনা ঠিকঠাক করছে তো? স্যার বলল হ্যাঁ ঠিকঠাকই আছে, কোন রকম বদরামি করলে আপনাকে জানাবো? আমার বাবা বলল হ্যাঁ জানাবেন, কিন্তু তারপরে ওর ব্যবস্থা করব। এরকম বলে বাবা চলে গেল এবং আমি সেই পড়ার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে স্যার ঘরে এলো এবং আমাকে পড়াতে থাকলো। আমি স্যারের কাছে সাধারণত 2 ঘন্টার টিউশন পড়ি। ঘণ্টাখানেক পড়ানোর পরেই স্যার আমাকে বলল এক কাজ কর, তুমি জামা কাপড়টা খুলে এসে বসো। আমি বললাম স্যার এটা কি বলছেন? পানিশমেন্ট তো আপনি আগের দিন দিয়ে দিয়েছেন, আজকে তুমি পড়ার দিকেও ধ্যান দিয়েছি। স্যার বলল যেটা বলছি সেটা করো। আমি স্যারকে বললাম এরকম চলতে পারে না স্যার। তখন বলল যেটা বলছি সেটা কর। তারপরেও আমি চুপ করে বসেই রইলাম। তখন স্যার নিজের মোবাইলটা বের করল এবং সেই ভিডিওটা চালু করল। আমি ভিডিওটা দেখলাম। সেই দিন রাতে স্যার আমার সাথে যা যা করেছিল সব ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। আমি স্যারের পায়ে ধরে বলতে লাগলাম স্যার এইসব কি ভিডিও রেকর্ডিং করেছেন? ডিলিট করে দিন প্লিজ। স্যার বলল তোমাকে যেটা বলবো তুমি যদি সেটা করো ভিডিওটা শুধু আমার কাছেই থাকবে, না হলে আমি ইন্টারনেটে ভিডিওটা ছেড়ে দেব। আমি দেখলাম স্যারকে হাতে পায়ে ধরেও কিছু লাভ নেই, আমি এখন ফাঁদে পড়েছি। তাই স্যারের কথা মতো জামা কাপড় খুলেই স্যারের সামনে পড়তে বসলাম। স্যার আর কিছুক্ষণ পড়িয়ে আমার সাথে সেই ভালোবাসা করতে লাগলো। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও স্যার আমাকে ছাড়ল না, আমাকে তার সত্য সামর্থ্য শরীরটা দিয়ে জোর কদমের ভালোবাসা দিতে থাকল আর আমি পুরো বিছানায় ছটফট করতে থাকলাম। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আগের দিনের থেকে আমার আজকে একটু কম কষ্ট হলো আর মজাও আসছিল। এখন থেকে আমার লাইফ এরকমই চলতে থাকলো। আমি স্যারের কাছে যখন পড়তে আসতাম এ দরজার ভিতরে ঢুকলেই সব জামাকাপড় খুলে স্যারের কাছে পড়তে বসতে হতো। স্যার কিছুক্ষণ পড়ানোর পরে আমার সাথে ভালোবাসা করতে থাকত। প্রথম প্রথম আমার কষ্ট হলেও এখন আমার বেশ মজাই লাগে, তাই আমি স্যারের সাথে নিজের ইচ্ছাতেই ভালোবাসা করতে থাকি। আমার লাইফ এরকম চলতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার লাইফে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটা? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো না, তাতে কিন্তু আমি খুব কষ্ট পাই। আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা। ইউটিউব গাইডলাইন্স না থাকলে বন্ধুরা আমি তোমাদেরকে সব কথা খুলেই বলতাম, কিন্তু আমি চেষ্টা করছি যতটা তোমাদের খুলে বলা যায় ততটা। এটা আমার নতুন চ্যানেল তো তাই আমি আস্তে আস্তে চেষ্টা করছি। তোমাদের সহযোগিতা পেলে আমি তোমাদের পছন্দ মতো গল্প বানানোর চেষ্টা করব ইউটিউবের সব কথা মেনে। তাই প্লিজ ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে যাও।
চলো বন্ধুরা, এখন তাহলে আছি, আবার দেখা হবে অন্য একটা নতুন গল্পের সাথে। বাই বাই।